স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের আমাদের একটা কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত, যে রাজনৈতিক নেতা নেত্রীরা কি বললেন, কোথায় কি নতুন প্রকল্প শুরু হলো, কোথায় কোন নতুন বিতর্কের জন্ম হলো, সেই কাজটা আমাদের এই সংবাদ মাধ্যমের কর্মীদের একমাত্র কাজ। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একমাত্র কাজ না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সেই যে ফিরিস্তি, সেই ফিরিস্তি নিয়ে আমরা বসি এবং তারপর তার মধ্যে থেকে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসি। তো সেই আলোচনা হয় বিশিষ্টজনদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁদের সঙ্গে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে যায় তাতে কেউ লাভবান হন, কেউ বা লাভের মুখ দেখতে পান না। আর সেই রকমই একটি ঘটনা, একটি লাভজনক ঘটনা ঘটে গিয়েছে আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্পের রাস্তা খুলে দিয়েছেন, সেটি ছাত্রছাত্রী পড়ুয়াদের জন্য যোগ্যশ্রী। এবং সেটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় আমরা তো সেরকমটাই চাই, কারণ তারাই দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। তারা যদি বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন সুবিধার মাধ্যমে তাদেরকে আরও এগিয়ে দেওয়া যায়, সেটা অবশ্যই একটা ভালো কাজ। কিন্তু অন্যদিকে শুরু হয়ে গিয়েছে, রাজ্যে চলছেই, শুরু হয়ে গিয়েছে নয়, চলছে গত সপ্তাহ থেকে শাহজাহান বিতর্ক। আর সেই শাহজাহান সম্রাট শাহজাহান নন, কিন্তু একচ্ছত্র অধিপতি ছিলেন ওই অঞ্চলের, সরবেরিয়া অঞ্চলের। সুতরাং সন্দেশখালীর সেই ঘটনাটি কিন্তু জল এখনো পর্যন্ত গড়াচ্ছে। শাহজাহানের ভাই আলমগীর তিনি বেশ কিছু মন্তব্যও করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটি প্রকাশিতও হয়েছে, আপনারা দেখেওছেন। ইতিমধ্যে রাজ্যের যিনি মহানির্দেশক হয়েছেন রাজ্য পুলিশের, তিনি রাজীব কুমার, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অপরাধীরা কেউ রেয়াত করা হবে না তাদেরকে। যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদেরও যেমন রেয়াত করা হবে না, তেমনি যারা আইন ভেঙেছেন তাদেরও রেয়াত করা হবে না। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য। তার কারণ তাতে বোঝাই যাচ্ছে যে পুলিশের তরফ থেকে নেজার থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে ইতিমধ্যে, সেখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সুতরাং তারাও যে নিশানায় রয়েছে, রাজ্য পুলিশের ডিজি সেই পরিষ্কার বার্তাটি দিয়েছেন হয়তো। তো এই যখন ঘটনা ঘটছে তারই মাঝখানে আরও বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, যেটা দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আজকে সুপ্রিম কোর্ট, অর্থাৎ দেশের শীর্ষ আদালত, বিলকিস বানো মামলায় 2002-এর সেই ঘটনা সকলেরই জানা, আমি আর দ্বিতীয়বার বলছি না, সকলেই জানেন যে কি ঘটেছিল গোধরা পরবর্তী সময়ে। সেই সময়ে বিলকিস বানোর ওপর যে অত্যাচার হয়েছিল, তার পরিবারের ওপর যে অত্যাচার হয়েছিল, সেই নিয়ে মামলা চলছিল এবং সেই মামলা চলাকালীনই সেটি মহারাষ্ট্রে স্থানান্তরিত করে নেওয়া হয় গুজরাট থেকে, এবং তারপর গুজরাট থেকে মহারাষ্ট্রে একটি ডিসিশন আসে, 11 জন দোষী তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয় 2022 সালের 15ই অগস্ট। সুতরাং সেই গুজরাট সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই 11 জনকেই আবার হেফাজতে আনতে বলেছে এবং মামলা চলবে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শীর্ষ আদালতের, যেটা লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমরা এই বিষয়টাতেও আজকে যেমন কথা বলবো, সেই সঙ্গে সঙ্গে মালদ্বীপ নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যাতেও আসবো পরে। তবে তার আগে আমাদের সঙ্গে যারা প্যানেলে যোগ দিয়েছেন, আলোচনায় যোগ দিচ্ছেন, তাঁদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও এক রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার, স্বাগত জানাই আপনাকে। আমাদের 4 প্যানেলিস্ট, তাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি একটুখানি দেখিয়ে নেব, শুনিয়ে নেব আমাদের দর্শকদের। বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ মুক্তি পাওয়া ওই 11 জন ধর্ষককে আবার ফেরত যেতে হবে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো এই মামলায় শুনানি চলবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে 11 জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা এখতিয়ার বহির্ভূত। বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই ছিল না গুজরাট সরকারের।
যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছে, তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। 2022 সালের 15ই অগস্ট 76তম স্বাধীনতা দিবসে বিলকিস কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। তার আগে মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতেই গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি শাসিত গুজরাট সরকার 11 জন অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করেছিল। এরপরই 11 জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় আদালত। সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলে। মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই অপরাধীদের সংবর্ধনাও দিয়েছিল বলে অভিযোগ। 11 জনের মুক্তির পরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে। কেন মেয়াদ শেষের আগেই 11 জন ধর্ষক ও খুনিকে ছাড়া হলো, এই নিয়ে বিতর্ক বাঁধে। বিতর্কের মধ্যেই গুজরাট সরকার জানায় যে জেলে ওই 11 জন ধর্ষক এবং খুনি ভালো আচরণ করেছেন, সে কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছে। যদিও প্রতিপক্ষ দাবি করে ওই 11 জন বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে যখন জেলের বাইরে ছিলেন, তখনও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে প্যারোলে মুক্ত থাকার সময় অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে এফআইআরও দায়ের হয়েছিল। মোট 10 জনই বিভিন্ন সময় প্যারোলের নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ ওঠে। 2002 সালে গোদ্রা কাণ্ডের পর গুজরাটে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন 3 মে দাহোর জেলার দেবগড় বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছাড় মারেন হামলাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। তার পরিবারের আরও কয়েকজন সদস্যকেও হত্যা করা হয়। এই অপরাধকে বিরল এবং বিরলতম আখ্যা দিয়ে মুম্বাইয়ের সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2008 সালের 21শে জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। আমরা দেখছিলাম একটি প্রতিবেদন, এবং সেই প্রতিবেদনে অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো আছেই এই মামলাকে ঘিরে। এখনো পর্যন্ত এই মামলার নিষ্পত্তি তাহলে হলো না। 11 জন এই যে অভিযুক্ত, সেই অপরাধীদের যাদেরকে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন যারা, তাদেরকে আবার ফেরত যেতে হবে জেলে। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগারত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ সেরকমই আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে। কিন্তু এই বিষয়টির আলোচনা শুরু করব একজন বিশিষ্ট রাজনীতিবিদের মন্তব্য দিয়ে। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলছেন যে আজ সুপ্রিম কোর্টের রায় ফের দেশকে জানিয়ে দিল কারা অপরাধীদের পৃষ্ঠপোষক। এক্স হ্যান্ডলে তিনি এরকমটাই পোস্ট করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও লিখেছেন যে নির্বাচনী লাভের জন্য ন্যায় বিচারকে হত্যা করার প্রবণতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। বিলকিস বানোর অক্লান্ত সংগ্রাম অহংকারী, কোট আনকোট অহংকারী বিজেপি সরকারের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক। রাহুল গান্ধী এরকমটাই বলছেন। আমি ঠিক সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করব অশোক সরকারকে দিয়ে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। অশোক দা, দেখুন, যখন এখানে বিলকিস বানুর উপরে অত্যাচার হয়েছিল বা গুজরাট দাঙ্গা হয়েছিল, মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। ওনার দলেরই প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী ওনাকে ভদ্র ভাষায় বলেছিলেন রাজধর্ম পালন। দুঃখের বিষয়, রাজধর্ম পালন হয়নি। তার প্রমাণ আমরা আগের বছরে পেলাম। এই বিলকিস বানু কেসে এই লোকগুলোকে ছাড়িয়ে 11 জন লোককে ছাড়িয়ে আনা, অপরাধীদের। আজকে খুব খারাপ লাগছে বলতে, এইরকম একটা ধর্ষণের কেস নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে যারা সুপ্রিম কোর্টকে ভেবেছিল কিনে নিয়েছে। প্রায় লোকাল কোর্টকে তো, গুজরাটের কোর্ট তো বিক্রি হয়েছে অনেকদিন আগেই, এবং নানান স্টেটের কোর্ট বিক্রি হচ্ছে। সুপ্রিম কোর্টে এখনো কিছু জজ আছে যারা বিক্রি হয়নি, যাদের শীত দ্বারাটা সোজা। সেই জায়গাতে গিয়ে আজকে ধাক্কা খেয়েছে। এবার ধাক্কাটা কি করে সামলাবে সে দেখার। আর মাননীয় রাহুল গান্ধী যে বক্তব্যটা করেছেন ভদ্র ভাষায়, এর চেয়ে ভালো জুতো মারা আর হয় না। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো 86 দিন জেলে ছিলেন। এদের সম্বন্ধে কি বলবো বলুন তো? যে লোকটা দেশ বেচে, দেশের মাকে বেচে, মানে মায়ের মাটি বেচে, তার সম্বন্ধে আর কিছু বলা যায়? এই দলের কোন আদর্শ বলে কিছু আছে? এরা সব পারে, নিজের স্বার্থের জন্য এরা সব পারে। সুতরাং আমার একটাই বক্তব্য থাকবে যে যেহেতু আদালত একটা স্তম্ভ, এই স্তম্ভটা যেন নিরপেক্ষ বিচার হয় এবং যারা দোষী তারা যেন আর শাস্তি পায়।
বেশ, 2 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনবো রঞ্জন বিশ্বাসের। 2 মিনিট। হ্যাঁ, শুভ সন্ধ্যা। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের ওপরে কথা হবে না। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে রয়েছে 2002 থেকে। অশোকবাবু যেটা বললেন 2002 সালে সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীজি। কিন্তু অশোকবাবু যেটা বললেন না, যেভাবে যে নৃশংসতা সঙ্গে বা যে নৃশংসভাবে 60 জনেরও অধিক কর সেবককে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল এবং গুজরাটের সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষরা যখন এর প্রতিবাদে মিছিল করেছিল, সেই মিছিলের ওপর কিভাবে বর্বরোচিত হামলা, অ্যাসিড দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে হয়েছিল। যদিও এই ধরনের দাঙ্গা কাম্য নয়, অনবস্থিত। এটা কোনো স্টেট স্পন্সর দাঙ্গাও নয় এবং এই দাঙ্গায় প্রচুর হিন্দু মুসলিম সহযোগে প্রচুর সাধারণ মানুষও মারা গেছে। এবং গুজরাট সরকার যে 11 জনকে বিলকিস বানু কেসে 14 বছর জেল খাটার পর তাদেরকে মুক্তি দিয়েছিল, এটা কোর্ট প্রসেসিং। গুজরাটের পুলিশ এই প্রসেসিং আইনের ভিত্তিতে, তদন্তের ভিত্তিতে কোর্টের যে রায় ছিল সেই রায়ের ভিত্তিতে এই 11 জনকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছে, নিঃসন্দেহে গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার এখনো চলছে। রাহুল বাবু খালি টুইটার হ্যান্ডেলে বা সোশ্যাল মিডিয়াতেই থাপ্পড় মারতে পারে, কিন্তু কংগ্রেস ওখানকার মানে গুজরাটের মানুষ কংগ্রেসকে বহুবার থাপ্পড় মেরেছে। সারা ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে, রাহুল গান্ধীকে বারবার থাপ্পড় মারছে। যদিও আইনগত ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। আমি এখানে বিজেপির প্রতিনিধিত্ব করছি, সরকারের প্রতিনিধিত্ব করছি না। এবং সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, সরকার কোর্টে যেভাবে পেশ করতে হয় মামলাটাকে সেভাবে করবে। আমরা ভারতীয় জনতা পার্টির যারা রয়েছি, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। আমাদের কাছে কোর্ট, সর্বোচ্চ কোর্ট মানেই সর্বোচ্চ স্ট্যান্ড রয়েছে। আমাদের কাছে প্রত্যেকটা বিচারপতি সম্মানীয়। আমরা আমাদের কোনো ল মেকার, আমাদের কোনো এমএলএ এমপি কোনোদিন কোনো সভাস্থলে, সভা মঞ্চে দাঁড়িয়ে বলেনি যে পশ্চিমবঙ্গের 98% আইনজীবী ঠিক আছে, 2% আইনজীবী তারা কেন্দ্রের অঙ্গীভূত কাজ করছে। আমরা অমৃতা সিনহা মহাশয়কে যেমন সম্মান করি, আমরা অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে যেমন সম্মান করি, আমরা সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতিকে সম্মান করি। এই রায় আমরা নতমস্তকে মানছি এবং আইনগতভাবে যেটা করেন আমাদের গুজরাট সরকার। আমি আসবো আপনার কাছে 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে। এবার আমি যাব জয়দেব ঘরের কাছে। জয়দেব ঘর, 2 মিনিট। সত্যি কথা বলতে গেলে আজকে খুব আনন্দের দিন। যারা ন্যায় বিচার চায়, যারা সংবিধান বেঁচে থাকুক চায়, যারা গণতন্ত্র বেঁচে থাকুক চায়, বিচার ব্যবস্থা বেঁচে থাকুক চায়, তাদের জন্য আজকে সত্যি কথা একটা আনন্দের দিন। কোথাও আমরা হতাশ হয়ে গেছিলাম, কোথায় আমাদের নিরাশা গ্রাস করে নিয়েছিল, বোধহয় এদেশে আর বিচারটুকুও পাওয়া যাবে না। হয়তো আগামী দিনে ধর্ষণকামী এবং ধর্ষণকারীরা এইরকম ভাবেই গেরুয়া বসন পরে এবং গেরুয়া মালায়, গেরুয়া ধ্বজা নিয়ে তারা হয়তো নৃত্য করে বেড়াবে ভারতবর্ষের কোনায় কোনায়। এবং এই গেরুয়াধারী, গেরুয়া বসন, গেরুয়াকরণের মাধ্যমে হয়তো ভারতবর্ষে ধর্ষণকামী এবং ধর্ষণেরই রূপ চেহারা নেবে। যেভাবে আমরা গণতন্ত্রকে হত্যা হতে দেখেছি, সংবিধানকে হত্যা হতে দেখেছি, আগামী দিনে মা বোনেদের যে ইজ্জত গুজরাটের সরকার দেয় না, এবং গুজরাটের সরকার এবং কোথাও গিয়ে গুজরাটের সরকার হয়তো প্রভোগ করে ধর্ষণ করতে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে এটা একটা বড় আশ্বাস, বড় ভরসার জায়গা যে আমার বাড়ির মা বোন কেন, প্রত্যেকের বাড়ির মেয়ে বেটি তারা আজকে সুরক্ষিত হবে। কারণ কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট বলে একটি বিচার ব্যবস্থা এখনো বেঁচে রয়েছে, যারা গরিব মানুষের জন্য বিচারকে এখনো টিকিয়ে রেখেছে। বাকি জায়গাগুলো কিনে নিয়েছে মোদী সরকার, বাকি জায়গাগুলোকে হয় ভয় দেখিয়ে তাদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে, নয় পয়সা দিয়ে কিনে নিয়েছে। কিন্তু আজও সুপ্রিম কোর্টের ওপর ভরসা আস্থা রেখে আমরা গরিব মানুষ, আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো আজও বিচারের জন্য শুধুমাত্র ওই ন্যায় আদালত, ওই ন্যায়ের মন্দিরের দিকে তাকিয়ে থাকি, সেখান থেকে আজকে কিন্তু নির্ভীতে বিচারের বাণী কিন্তু ভেসে এলো এবং শেষ জয় কিন্তু বিলকিস বানুর হলো। বিলকিস বানুর মতন বিজেপি নরখাদক
এবং শুধু বিজেপি নরখাদক নয়, এই নরখাদকদের হাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে সেখানে যত যত নারীকে এরা ধর্ষণ করছে প্রতিনিয়ত। আমরা কিছুদিন আগে আইআইটি, বিএইচইউ সমস্ত জায়গার এই ধর্ষণের ঘটনা দেখলাম। সময় শেষ। উত্তরপ্রদেশ জুড়ে যে ধর্ষণ হয়েছে, বিএইচইউতে যে ধর্ষণ হয়েছে, আইআইটি, সর্বত্র আমরা দেখলাম। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সমস্ত ধর্ষণকারীদের ছবিও আমরা দেখলাম। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী বা দলের তরফ থেকে কোনো কিছু ভেসে এলো না বা কোনো কঠোর শাস্তি নেওয়া হলো না। তো প্রধানমন্ত্রীর আশ্রয়ে বিজেপি কর্মীরা যারা ধর্ষণ করে বেড়াচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রান্তরে, সেখানে সাধারণ মানুষ তো ভয় পাবেই যে এই ধর্ষণকারীদের আশ্রয়দাতা হয়তো বিজেপি সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আমরা রয়েছি তোমাদের জন্য। মা বেটিদের আজকে বুকের আশা ভরসা ফিরে এলো যে সুপ্রিম কোর্টে হয়তো ন্যায় বিচার পাবে, হয়তো তাদের যে ইজ্জত গেল সেটা তো ফিরে আসবে না, কিন্তু হয়তো দোষীদের কঠোর শাস্তি হবে। অবশ্যই আসবো আমি আবার ফিরে ক্রস ডিসকাশন পর্বে। আমি তার আগে ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। বেশ কিছু অভিযোগ, সেই অভিযোগগুলোর সঙ্গে রাজনীতিও জড়িয়ে রয়েছে, সে বিষয়ে অবশ্যই আসবো। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, 2 মিনিট আনইন্টারাপ্টেড। প্রত্যেককে নমস্কার এবং শুভ সন্ধ্যা। বিলকিস বানুর যেই মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছিল সেটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, এবং যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ওনার এবং ওনার পরিবারের উপর নেমে এসেছিল তার নিন্দার কোনো ভাষা নেই। এবার আইনের জটিলতা এবং অভিযুক্ত সিবিআই এনকোয়ারি পরবর্তীকালে সিবিআই বলেন যে ওই 11 জন দোষী সাব্যস্ত হলেন এবং সেই বিচার, যেটা আপনি বললেন, উল্লেখ করলেন, গুজরাট থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, কিন্তু অদ্ভুতভাবে তারা রেমিশনের জন্য গুজরাট সরকার তাদের ছেড়ে দিল। আজকে সুপ্রিম কোর্টের যেই বিচার, যেই মহামান্য দুজন বিচারপতি যেই ভার্ডিক্ট দিয়েছেন, সেই ভার্ডিক্টটা খুব ইন্টারেস্টিং। আমি এর ইংরেজি শব্দবন্ধটা বলছি, তা থেকেই বোঝা যাবে যে সুপ্রিম কোর্ট জিনিসটাকে কিভাবে নিয়েছেন এবং গুজরাট সরকারকে সত্যি ভৎসনা করেছেন বিলকিস বানুর ঘটনায়। মহামান্য দুজন বিচারপতি বলছেন সাপ্রেশনস অ্যান্ড মিসস্টেটমেন্টস টু অ্যাবিউজ অফ ডিসক্রিশন। আবার বলছি, সাপ্রেশনস অ্যান্ড মিসস্টেটমেন্টস টু অ্যাবিউজ অফ ডিসক্রিশন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের মহামান্য দুজন বিচারপতি বলছেন, হ্যাড দ্য স্টেট অফ গুজরাট শট a review of the May 13, 2022 Supreme Court orders and pointed out that the state of Maharashtra was the appropriate government to deal with the Bilkis Banu matter, the ensuing litigation would not have arisen at all. Supreme Court দার্থহীন ভাষায় গুজরাট সরকারকে ভৎসনা করেছেন, বলেছেন একটা সাপ্রেশন এবং ফ্যাক্ট হয়েছে এবং মিসস্টেটমেন্টস হয়েছে। শুধু তাই নয়, ওই সুপ্রিম কোর্ট একটি ভার্ডিক্ট দিয়েছিল মে 13, 2022-এ, যে তখন যদি এই কেসটা মহারাষ্ট্রতেই থাকতো এবং তাহলে কিন্তু এই কেসটা আর এগোতো না এবং অপরাধীরা শাস্তি পেতেন। কিন্তু যে কোনো কারণে গুজরাট সরকার সেটাকে অন্যরকম ভাবে অ্যান্টিসিপেট করে ওই একজন অপরাধী একটা স্পেশাল অ্যাপিল করেছিলেন এই 11 জনের মধ্যে, যে আমার সাজা অলরেডি 15 বছর হয়ে গেছে, আমাকে ছেড়ে দেওয়া হোক। এবং তার ওই অ্যাপিলটাকে মান্যতা দিয়ে গুজরাট সরকার 11 জনকে রিলিজ করে। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্তটা অত্যন্ত যুগোপযোগী। আমাদের বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রথম স্তম্ভ সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রাখতে হবে এবং যারা দোষী অপরাধ করেছেন তাদের যেন শাস্তি দেওয়া হয়, এবং এর মধ্যে কোনো রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো রাজনৈতিক দল তার স্বার্থ সিদ্ধির জন্য যদি কোনো অপরাধীকে আড়াল করার চেষ্টা করে, সেটাকে কিন্তু আমরা সাধারণ মানুষ দার্থহীন ভাষায় প্রতিবাদ করবো, সেটা যে দলই করুক। তবে একটি কথা আমি জয়দেবের সাথে একটু সহমত হচ্ছি না, যে উনি ওই বললেন না যে গেরুয়া মানে ধর্ষক, ব্যাপারটা সেরকম নয়। যে ধর্ষক সে ধর্ষকই, সে যে কোনো পলিটিক্যাল কালার পরেই করতে পারে, সুতরাং সেটা জেনারেলাইজ করা ঠিক না। আর এটা ঘটনা, সুপ্রিম কোর্টের আজকের ঘটনাকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সাধুবাদ জানাচ্ছি। একদমই, অপরাধীর যেমন কোনো ধর্ম হয় না, তেমনি অপরাধীর কোনো দলও হয় না। আদতে অপরাধী মানে অপরাধী, আইনের চোখে সে অপরাধী। অর্থাৎ এই অপরাধীদের সত্যি সত্যি কোনো ধর্ম নেই, সত্যি সত্যি কোনো তাদের দল নেই, বিশেষ দল নেই, কিন্তু আমরা দেখেছিলাম যে তাদেরকে মঞ্চে উঠিয়ে মালা পরানো পর্যন্ত হয়েছিল এই 11 জনকে। সুতরাং সেক্ষেত্রে রাজনীতির প্রসঙ্গ তো অবশ্যই চলে আসে। আমি রঞ্জনের কাছে যাব, আমি ছোট্ট একটা ক্রস ডিসকাশনে যাচ্ছি, তারপরে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকে। আমি রঞ্জনের কাছে যেতে চাইছি এই বিষয়টা নিয়ে, যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। এখন যে কোনো ঘটনাই ঘটুক না কেন 2024-এ, সেই ঘটনার সঙ্গেই লোকসভা নির্বাচন রিলেটেড হয়ে যাবে। একটু আগে দেবাঞ্জনদা যেরকমটা বলছিলেন যে এর সঙ্গে এটার থেকে রাজনৈতিক ফায়দা তোলা কিংবা
এর থেকে রাজনীতির মানে রাজনীতির লক্ষ্য করা, কাউকে নির্দেশ করা, কাউকে টার্গেট দেখুন, করা, 2002 এই জিনিসটা সালের যেন না হয়। কিন্তু লোকসভা রায় নির্বাচনে এটা কি বিজেপির বিরুদ্ধেই যাবে, ঠিক কি মনে করছেন রঞ্জন? না না, এটা আইনি প্রক্রিয়া। আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত সে তো বটেই। জানাচ্ছি এবং 2002 সালের পর থেকে গুজরাটেও বহুবার নির্বাচন হচ্ছে। 2004 সালে কংগ্রেস এসছে, 2009 সালে ইউপিএ এসছে, তারপর থেকে 2014 সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার। হুম। এখন যেহেতু 2024 সালের একেবারে দোরগোড়ায় আমরা এসে পড়েছি, সুতরাং সমস্ত ইস্যুর সঙ্গেই INDI.N.D.I. এর জোটেরা একত্রিত হয়ে বিজেপিকে আক্রমণ করবে। সমস্ত ঘটনা পক্ষে যাক বা বিপক্ষে যাক, আমরা রাজনৈতিক ময়দানে রয়েছি, আমাদের এজেন্ডা রয়েছে। আমরা জয়দেব বাবু বলছিলেন যে গেরুয়া বস্ত্র পরে বিজেপির গেরুয়াধারীরা চারিদিকে ধর্ষণ করে বেড়াবে। জয়দেব বাবু একবারও কামদুনির কথা বললেন না, জয়দেব বাবু একবারও পার্কস্ট্রিটের কথা বললেন না, জয়দেব বাবু একবারও বললেন না রাজীব কুমারকে আবার এসপি পদে ফিরিয়ে আনা হলো। কিন্তু সেই সময়কার দময়ন্তী সেন মুখ্যমন্ত্রীর বিপরীতধর্মী কথা বলেছিলেন যে হ্যাঁ, পার্কস্ট্রিট ধর্ষণ হয়েছিল। সেই ধর্ষণকারী আজকে নেই, কিন্তু তার বিচারও হয়নি, বিচার পায়নি সেই ধর্ষণকারী। আজকে কামদুনি কাণ্ডে যারা কোর্ট যাদেরকে সাজা দিয়েছিল, তারা অনেকেই ডিভিশন বেঞ্চ থেকে তারা মুক্তি পেয়েছে। এবং জয়দেব বাবুর দল, তৃণমূল কংগ্রেসের দলের নেতারা বারবার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করছে, জাস্টিস অমৃতা সিনহা মহাশয়কে আক্রমণ করছে। এখন যাই ঘটনা ঘটুক না কেন, এটা রাজনৈতিক আঙিনায় দেখা হবে, রাজনৈতিক একদম প্রেক্ষিতে দেখা হবে। এই নিয়ে সেটাই বলতে ভারতীয় চাইছিলাম। জনতা কেউ পার্টি টার্গেট তৈরি হবেন আছে। রঞ্জন, কেউ টার্গেট হবেন, মানে বিজেপি টার্গেট হবে। আবার সেই জায়গা থেকে কংগ্রেস কিংবা তার সহযোগী দলগুলি অর্থাৎ INDI এর জোট, এটা থেকে কোনো ফায়দা তোলার চেষ্টা করবেন কি? অশোকদার কাছে যাবো, অশোক সরকার। দেখুন, আমাদের বিজেপির মুখপাত্র বললো কি ইন্ডু জোট, আমি বুঝি তাহলে ওনাদের জোটের নাম কি? নান্ডু জোট? এনডিএ জোট আমাদের জোটের নাম, ন্যাশনাল না, নান্ডু ডেমোক্রেটিক নান্ডু অ্যালায়েন্স। আপনারা ইউপিএ ছেড়ে ইন্ডি করলেন নান্ডু কেন? বলে নাম, আপনাদের তো NDA ইউপিএ ছিল, নান্ডু জোট। আপনি বলুন না ইউপিএ ছিল না, ইউপিএ 1 না, ইউপিএ 2 নান্ডু মনমোহন জোট সিং জানি জি তো, ছিলেন, হঠাৎ এখন করে নান্ডু আপনারা জোট আরো শর্ট করে দিয়েছে। করতে গেলেন কেন? আরে নান্ডু জোট আপনারা তো কংগ্রেস বলছি তো, সিপিএম এতদিন একত্রিত ছিলেন, নান্ডু হঠাৎ জোট, করে তৃণমূল কংগ্রেসকে নিতে নান্ডু গেলেন কেন? জোট। আমি নান্ডু আমার জোট, নান্ডু জোট, কালকে এখানকার বিজেপি NDA পাশাপাশি হলে নান্ডু হয় নাকি? নান্ডু জোট। নান্ডু জোট। যাই হোক, হ্যাঁ অশোকদা ও বলুন। আচ্ছা, নান্ডু জোট, আচ্ছা সরি সরি এই জিনিস, দেখুন, রাজনীতিতে একটা ঘটনা অনেক বড় প্রভাব ফেলতে পারে, আবার প্রভাব নাও ফেলতে পারে। ব্যাপারটা হলো গিয়ে, কোন ছোট ঘটনাও সংবাদ মাধ্যম এত বড় করে দেখায়, এটাও একটা কিন্তু বাস্তব সত্য। আবার কোন বড় ঘটনাকে চেপে দেবার চেষ্টা হয়, এটাও সত্য, মেনে নিতে হবে। দেখছি প্রতিরোজ যা যা ঘটনা ঘটছে, সেই ঘটনার মধ্যে অনেক কিছু অনেক ভাবে গণতান্ত্রিক ভাবে বলার জায়গায় আছে। এই সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বলার আছে। কিন্তু একটা জায়গায় গিয়ে আমার আশ্চর্য লাগে, কোনো একটা ঘটনা ঘটলো, কোনো একটা দলের কোনো এর জন্য, সেটা নিয়ে সারাক্ষণ ওইটা নিয়ে আলোচনা হলো। সারা ভারতবর্ষে যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তার একটা প্রতিফলন অন্তত আমাদের লোকাল চ্যানেলগুলোয় আমি দেখতে পেলাম না। বেশ, যাই হোক, আমরা অন্য চ্যানেলের আশ্চর্য কথা থাক, কিন্তু একটা এই ফ্যাক্টরটা, এই বিলকিস বানুর মামলাটা, যে মামলাটা আবার মানে রিওপেন হলো বলা যেতে পারে, সেই মামলার সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিল, সেটাকে কি কোনোভাবে রাজনৈতিক ভাবে ফায়দা তোলার কথা বলেছেন দেবাঞ্জন দা একটু আগে, সেই ফায়দাটা কি তোলবার চেষ্টা করবে জোট লোকসভা নির্বাচন? দেখুন, রাজনীতি যখন এসছি, কে বলবেন? হ্যাঁ অশোকদা বলুন। রাজনীতিতে দেবেন্দ্রদের কাছে যে পড়ে কোনো যাচ্ছি। রাজনৈতিক দল কোন অন্য প্রতিপক্ষর কোনো কিছু খুঁত পেলে তা সেটাকে নিয়ে রাজনীতি করবেই, সেটাকে নিয়ে সোচ্চার হবেই। রাইট, এটাই হলো রাজনীতির নিয়ম। রাইট। এবং আপনি সেটার মানুষ সেটার না একটা মানুষ পরিষ্কার, এটা হয়েছে। রাইট, সেটার একটা পরিষ্কার রাহুল গান্ধীর আজকের মন্তব্যেই দেখতে পাওয়া গেছে, অর্থাৎ এক্স হ্যান্ডেলে তিনি যেটি লিখেছেন সেখানেই মোটামুটিভাবে আন্দাজ করা গেছে যে এই বিষয়টিকে কিন্তু কাজে লাগানো হবে। দেবাঞ্জন দা যেটা বলছিলেন। না, আমি অশোক বাবুর সাথে সহমত। রাজনৈতিক দল তো রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকেই, এবং এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু। গোধরা পরবর্তী ইনসিডেন্ট, বিলকিস বানু একটা অত্যন্ত
স্পর্শকাতর Sincerely. ঘটনা, এবং সেটা বোধহয় সারা পৃথিবীতে উনি একদম হিউম্যান রাইটস কমিশনে গেছিলেন, উনি একবার রাইট হেরে যান রাইট সুপ্রিম কোর্টে, ঠিক মামলা হিউম্যান রাইটসে যান এবং সেখান থেকে উনি একটা নিধান পান। সুতরাং বিলকিস বানুর ঘটনাটা কিন্তু অত্যন্ত চর্চিত, এবং ওটা আবার যেহেতু রিওপেন হলো, আপনার কথা মতো রিওপেন হলো কেসটা, রেভিশনটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিল না, 11 জনকে আবার কোর্টে আসতে হবে এবং তাদের নতুন করে আবেদন শাস্তি করতে আবার হবে মহারাষ্ট্র প্রযোজ্য সরকারের হবে। কাছে সুতরাং রাইট ডেফিনেটলি এর একটা পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করবেই আইএনডিআইএ জোটের যারা আছেন রাজনৈতিক দলগুলো। এটা তাদের ধর্ম, রাজনৈতিক ধর্ম, সেই জন্যই রাহুল গান্ধী তার টুইটার হ্যান্ডেলে মেনশন করেছেন। এবার বিজেপি সেটাকে কাউন্টার করবেন। অলরেডি আমাদের বিজেপির বন্ধু কামদুনির ঘটনা বলেছেন, পার্ক স্ট্রিটের ঘটনা বলেছেন, এবং এটা চলতেই থাকবে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বক্তব্য একটা জিনিস খুব পরিষ্কার, যে সুপ্রিম কোর্ট একটি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্ততে যারা অপরাধী, এটা তো ঘটনা বিলকিস বানুর পরিবারের, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার 3 বছরের মেয়েকে আছাড় মেরে মারা হয়েছে, চোখের তার সামনে পরিবারের 7 জনকে রাইট নৃশংসভাবে খুন করা হয়েছে। হয়তো ব্যাকল্যাশ গোধরা ইনসিডেন্টের ট্রেন ঘটনা হতেই পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে অপরাধী এবং একজন মহিলাকে ধর্ষণ করা হলো এবং তার পরিবারকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হলো, এবং সেই অপরাধীরা ছাড়া পেয়ে গেল। এটা অত্যন্ত অদ্ভুত শোনাচ্ছে, এবং পরবর্তীকালে যে সমস্ত মিডিয়া ফুটেজ আমরা দেখেওছি, তাকে স্থানীয় নেতৃত্ব সম্বর্ধনাও দিয়েছেন, সেটাও কাম্য নয়। সুতরাং এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আজকের গণতন্ত্রের প্রথম স্তম্ভ ইন্টারভেন করে পলিটিক্যাল যারা পাওয়ার করিডোরে রয়েছেন তাদের শাস্তি দিচ্ছেন। মানে আমাদের এটা খুব ভালো লাগলো যে ওই লেজিসলেচার এবং এক্সিকিউটিভ এবং মিডিয়ার উপরে জুডিশিয়ারি আছে, এবং জুডিশিয়ারি ঠিক সময় ইন্টারভেন করে অপরাধীকে শাস্তি দিয়েছে। একদমই তাই। আমি জয়দেবের কাছে আসবো লাস্টলি ক্রস ডিসকাশন পর্বে। সেটা হচ্ছে যে অনেকগুলো অভিযোগ থাকছে। সেটা হচ্ছে এটা বারবারই বলা হয় যে যদি কোনো দলের নেতৃত্বাধীন কোনো সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হয়, তাহলে সেই পক্ষ থেকে অন্য আরেকটি দলের নেতৃত্বাধীন সরকারের দিকে আঙুল তোলা হয়, যেমনটা রঞ্জন বললেন। কিন্তু একটা ধর্ষণ, একটু আগে ডক্টর ব্যানার্জি যেরকমটা বলছিলেন যে একটা ধর্ষণের মতন অত্যন্ত গর্হিত অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে কি তার তুলনামূলক বিচার করা যায় জয়দেব? না, প্রথমে দেখুন, মানে যে কাউন্টার কোনো করা যায়, জিনিস, আমি সেটাই না জানতে না চাইছি আর কি। রাইট না না প্রথম কথা হচ্ছে যে ভূমিকা কি। ধর্ষণকারীদের সঙ্গে সরকারের তো কোনো সংযোগ থাকার দরকার নেই। সরকার তো সবসময় ধর্ষণকারীদের পাশে দাঁড়াবে বা তাদের প্রোটেক্ট করবে, এটা তো নিশ্চয়ই মোটিভ হওয়া উচিত নয়। কিন্তু বিলকিস বানু মামলায় আমরা তো পরিষ্কারভাবে দেখলাম যে সরকার ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে। এবং শুধু বিলকিস বানু কেন, এই গত সপ্তাহে ঘটে যাওয়া যে ধর্ষণ কাণ্ড সারা দেশকে নড়িয়ে দিয়েছে আইআইটি বিএইচইউ নিয়ে, এবং যাদের সঙ্গে, যারা ধর্ষণের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি সামনে চলে এসছে। তো এই ঘটনাগুলোর পরে দলের ভূমিকা কি? যারা বিজেপি আশ্রিত বা বিজেপি করে, আজকে যদি বিজেপির সঙ্গে সংস্পর্শে কোনো নেতা এই পাপ কাজ, গর্হিত কাজ করে, তাহলে তাকে কি কঠোর দমনমূলক শাস্তি বিজেপি দিল, সেটা তো দল দেখবে। নাকি বিজেপি তাকে সম্বর্ধনা করে মালা দিয়ে, না না, সেটা তো সাজা দেবে, কিন্তু তাকে জামাই আদর করে ঘরে ডেকে নিয়ে আসবে বিজেপি, সেটা তো বিজেপি দেখবে না। যে তাকে জুতোর মালা পরাবে না গাঁদার মালা পরাবে, নাকি গেরুয়া বসন পরিয়ে তাকে জামাই আদর করে ঘরে তুলে নিয়ে আসবে যে তুমি আমাদের হিন্দু যোদ্ধা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছো, বা গেরুয়া বসনটা ছেড়েছো, গেরুয়াকরণ ছেড়েছো, ক্রিকেট দলকে গেরুয়া পরিয়েছো, স্টেশনগুলোকে গেরুয়া পরিয়েছো, সর্বত্র গেরুয়া রং, তাহলে তোমরা পড়াচ্ছ না, তাহলে তোমরা সরকার চালাচ্ছ না। এইসব মানে কি বলবো, এইসব ভালো ভালো যুক্তিগুলো তোমরা না না দেখি তো চারিপাশে, পশ্চিমবঙ্গের না না দেখি, অসুবিধা নীল সাদাটা শান্তির প্রতীকের সাথে সাথে মাদার টেরিজার রং, সেটা তো দেখো না। ঠিক আছে, গেরুয়াটা কিসের রং তোমরা বলো না, তোমরা বলো। আমাদের পতাকাতেও আছে, এই গেরুয়া রং আমাদের জাতীয় পতাকাতেও আছে। হ্যাঁ, সেই ট্যাগের প্রতীক দিয়ে কি করছো? ট্যাগের প্রতীক দিয়ে কি করছো? ট্যাগের প্রতীকটাকে কি কাজে ব্যবহার করছো? বেশ 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 বেশ, আমি ঠিক 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 আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইছিলাম, আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইছিলাম, আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইছিলাম, আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইছিলাম যে গুজরাটে যে ঘটনাটা ঘটলো 2002 সালে, 22 বছর আগে, সেই 22 বছর আগের ঘটনাটা, 22 বছর আগের ঘটনাটাকে কাউন্টার করতে হবে অন্য আরেকটি ঘটনা দিয়ে, এবং সেটিকে কাউন্টার করতে হবে অন্য আরেকটি রাজ্যের ঘটনা দিয়ে। আদতে কোর্টের রায় স্বাগত সেটা বলবার পরেও
আদালতে আবেদন করেছিলেন এই 11 জন যে অপরাধী তাদের মধ্যে একজন, এবং সেই আবেদনের ভিত্তিতে আদালত বলেছিল সরকারকে সিদ্ধান্ত নিতে। আর সেই সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন 2022 সালের 15ই আগস্ট, দেশের 76তম স্বাধীনতার দিনে, অর্থাৎ আজাদির অমৃত মহোৎসবের দিনে তাদেরকে মুক্তি দিয়েছিল। এবং তারপর যে ছবি আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের, তাদেরকে মালা পরিয়ে সম্বর্ধনা পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু এবার মুখ পুড়ল কি, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং সেই বিষয়টি নিয়ে রাজনীতি ইতিমধ্যে শুরু হয়ে গেল কি, সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন লোকসভা নির্বাচনের আগে। লোকসভা নির্বাচনের আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেও গিয়েছে আন্তর্জাতিক স্তরে। সেই ঘটনায় আসবো অবশ্যই। একটা ছোট্ট বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে এমন একটি বিষয়ের দিকে নজর রাখবো বলেছিলাম লোকসভা নির্বাচনের আগে, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। সেটা হচ্ছে ভারতের কাছে লোকসভা নির্বাচনের আগে, কিন্তু ভারতের এই লোকসভা নির্বাচনের দিকে গোটা পৃথিবী নজর রাখে। কারণ দিল্লির মসনদে কে বসছেন সেদিকে অবশ্যই নজর রাখা হয়। এই মুহূর্তে দিল্লির মসনদে রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার, যে জোট গত দুটো টার্মেও জিতেছে, অর্থাৎ 2019-এ তো জিতেছে, সেই সঙ্গে 2014-তেও জিতেছে। সুতরাং তাদের ম্যান্ডেট, তাদের যে সংখ্যা, সেই সংখ্যাটাও একটা বিপুল সংখ্যা। সেই সংখ্যা আরও বাড়বে এরকম দাবিও করা হচ্ছে। তাদের যিনি নেতা, অর্থাৎ প্রধানমন্ত্রী দেশের, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রনেতা। এটা আর দুবার বলবার কোনো প্রয়োজন পড়ে না। রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদীর যে জায়গাটি, সেই জায়গাটি সব দেশই মোটামুটিভাবে সমীহ করে চলে। কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই যে মালদ্বীপের কয়েকজন মন্ত্রী সেই সমীহের ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। আর তার ফল যেটা হলো সেটা হচ্ছে লাক্ষাদ্বীপে বেড়াতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেখান থেকে বেশ কিছু ভিডিও, বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছেন। এবং লাক্ষাদ্বীপের যে রাজধানী অঞ্চল কাভারাত্তি, সেখান থেকেও তার ছবি টবি ইত্যাদি নেট দুনিয়ায় ভাইরাল এই মুহূর্তে। তো সেই ভাইরাল ছবিগুলিতে তারা কিছু মন্তব্য করে বসলেন, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেটা হলো, সেই দেশেও বিতর্কের ঝড় উঠলো। আমাদের দেশে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে তাদের সাসপেনশনও জুটে গেল সেই মন্ত্রীদের। কিন্তু কেন, ঠিক কোন পরিপ্রেক্ষিতে, একবার দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদনের পর অবশ্যই ফিরবো আলোচনায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্রূপ করে মালদ্বীপের মন্ত্রীদের পোস্ট ঘিরে বিতর্ক বাড়ছে। এবার ভারতের জনপ্রিয় একটি ভ্রমণ সংস্থা মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করে দিল। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের পাশাপাশি মালদ্বীপেও সেখানকার মন্ত্রীদের মন্তব্য ঘিরে চলছে তীব্র চাপানুতোর। ইতিমধ্যে 3 জন মন্ত্রীকে সাসপেন্ড করে দিয়েছে ভারতের বন্ধু দেশ মালদ্বীপের মোহাম্মদ মুইজু সরকার। তারা হলেন মরিয়ম শিউনা, মালশা শরীফ এবং মাহজুম মাজিদ। কিন্তু কেন এত বিতর্ক? সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, মালদ্বীপের ওই মন্ত্রীরা তেমনই কিছু ছবিতে মোদীকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন। ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অবশ্য বিতর্কের মুখে সেই পোস্টগুলি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু মন্ত্রীদের ওই মন্তব্যের পর ভারতের সোশ্যাল সাইটগুলিতে ব্যাপক শোরগোল শুরু হয়। সমালোচনার ঝড় বয়ে যায় চারদিকে। মালদ্বীপ সরকার প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে সে দেশের বিরোধী দলগুলিও এই ইস্যুকে কেন্দ্র করে সরকারের সমালোচনা শুরু করে। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি এবং আরেক প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ মোদীর সমালোচনা করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। তারা জানান, ভারত মালদ্বীপের গুরুত্বপূর্ণ বন্ধু। সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। এরপরেই ঘরে বাইরে চাপের মুখে মুইজু সরকার 3 মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। মোহাম্মদ মুইজু চীনপন্থী শাসক হিসেবে পরিচিত। এর আগে মালদ্বীপে যিনি ক্ষমতায় ছিলেন সেই ইব্রাহিম সোলি আবার ভারত ঘেঁষা। ফলে তাকে হারিয়ে মুইজু কুর্সিতে বসার পরেই মালদ্বীপ এবং ভারতের সম্পর্কে বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ক্ষমতায় আসার পরে ভারতের সেনাকে মালদ্বীপ থেকে সরে যেতেও বলেন প্রেসিডেন্ট মুইজু। অন্যদিকে চীনের সঙ্গে তার ঘনিষ্ঠতাও কারও নজর এড়ায়নি। তবে মন্ত্রীদের মন্তব্য ঘিরে বিতর্কে মুইজুকেও কিছুটা পিছু হটতে হয়েছে। কিন্তু দুনিয়ার জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে নরেন্দ্র মোদীর ইমেজে কি এই ঘটনায় কিছুটা ধাক্কা লাগলো, নাকি দেশে লোকসভা নির্বাচনের আগে আত্মপ্রচারের আরও একটা হাতিয়ার পেল গেরুয়া শিবির? প্রশ্ন রাজনৈতিক মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।
আমরা এবারে আলোচনায় চলে আসবো এবং আলোচনায় অবশ্যই যেহেতু সময় খুব কম সেহেতু আমি শুরু করব প্রফেসর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 1 মিনিট আনইন্টারাপ্টেড। ধাক্কা না, খেলো আমি কি? এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেফিনেটলি এখানে ওনার জনপ্রিয়তা কমবে না এই ইনসিডেন্টের জন্য। প্রথমত আপনাকে বুঝতে হবে সেটা হলো লাক্ষাদ্বীপকে উনি প্রমোট করেছেন। আমাদের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপের যাতে ট্যুরিজম বাড়ে এবং লাক্ষাদ্বীপের যে প্রাকৃতিক সম্পদ সেটা মালদ্বীপের থেকে কোনো অংশে কম নয়, উনি সেটাকেই প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তার এগেনস্টে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, অত্যন্ত ডিরেগটরি রিমার্ক করা হয়েছে। এবং সেক্ষেত্রে আপনি মেনশন করলেন আপনার প্রতিবেদনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা, যে স্ট্র্যাটেজিক ভাবে মালদ্বীপকে চীন করায়ত্ত করার চেষ্টা করছে এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি চীনপন্থী এবং তার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড পয়েন্টটাও কিন্তু মালদ্বীপের বদলাতে শুরু করেছে। কিন্তু অন দ্য কন্ট্রারি এটা বুঝতে হবে মালদ্বীপকে যে ভারতবর্ষ থেকে যেই পরিমাণ পর্যটক মালদ্বীপে যায়, মালদ্বীপের রেভিনিউ জেনারেশন, ইকোনমিক রেভিনিউ জেনারেশন একটা বিরাট বড় ভারতবর্ষের ভূমিকা। শুধু তাই নয়, প্রতিরক্ষা থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রে ভারতবর্ষ বহু বছর ধরে মালদ্বীপকে সাহায্য করে আসছে। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘটনাটা কিন্তু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমবে না, আমার তো মনে হয় জনপ্রিয়তা এতে বাড়বেই, কারণ উনি লাক্ষাদ্বীপকেই প্রমোট করেছেন। ধন্যবাদ। 1 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনবো আমি রঞ্জন বিশ্বাসেরও। রঞ্জন, 1 মিনিট। আমি দেবাঞ্জন বাবুর সাথে সম্পূর্ণ রূপে সহমত পোষণ করছি। দেখুন, আমাদের পার্টির স্ট্যান্ডই হচ্ছে লোকাল ফর ভোকাল। আমরা জম্মু কাশ্মীরকে প্রমোট করব টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে। ডেফিনেটলি ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপকেও আমাদের প্রাইম মিনিস্টার প্রমোট করেছে এবং সেই প্রমোশন দেখে মালদ্বীপ, যাদের ইকোনমি বেস্ট হচ্ছে এই টুরিস্টদেরকে কেন্দ্র করে, এবং আপনি যদি দেখে থাকেন দেখবেন যে ভারতবর্ষ থেকে প্রায় প্রত্যেক বছর অ্যাপ্রক্স 20 থেকে 25 লক্ষ টুরিস্ট মালদ্বীপে যায় ঘুরতে। এই একটা বড় অংশ মালদ্বীপে ঘুরতে যায়। সুতরাং আমাদের প্রাইম মিনিস্টার যখন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনেতা যখন লাক্ষাদ্বীপকে প্রমোট করছেন, ন্যাচারালি তাদের একটা ইনসিকিউর হওয়ার জায়গা থাকে এবং এই ইনসিকিউরিটির জায়গা থেকেই ওনাদের যে ট্যুরিজম মিনিস্টার রয়েছেন আব্দুল্লাহ মাজিদ, তিনি সোশ্যাল মিডিয়ায় হোক বা টুইটারে হোক ডেরোগেটরি কমেন্ট বা অবনক্সিয়াস কমেন্ট করেছেন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তবে এতে প্রধানমন্ত্রীর ইমেজে কোনো ধাক্কা লাগবে না, তার কারণ এর আগেও আমরা দেখেছি ভারতবর্ষের ভেতরেও বিভিন্ন রাজনৈতিক দল প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষা আক্রমণ করে থাকেন। আজকে আমরা যদি বিশ্ব নেতাদের রেটিং দেখে থাকি, আমরা দেখতে পাবো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হোক বা অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্টনি অ্যালবানিজ হোক বা ইউকের প্রেসিডেন্ট ঋষি সুনাক হোক, তাদের থেকে অনেক গুণ বেশি রেটিং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছে। সুতরাং এইরকম ডেরোগেটরি রিমার্কস করে মালদ্বীপের অর্থনীতি বা মালদ্বীপের ট্যুরিজমের ক্ষতি হতে পারে। এবং আরেকটা দিক আপনি বললেন যে নতুন যে নবনিযুক্ত প্রেসিডেন্ট হয়েছে মোহাম্মদ মুজুজু, উনি একটু লিনিং টুয়ার্ডস চায়না। সুতরাং চায়নাপন্থী হওয়াতে হয়তো ভারতবর্ষের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিচ্ছে। যাই হোক, পারিপার্শ্বিক চাপে এসে বা নিজের ভুল বুঝতে পেরে তিনি ওই যে 3 মিনিস্টার রয়েছে, ইউথ অ্যাফেয়ার মিনিস্টার এবং ট্যুরিজম মিনিস্টার, দুজনকে সাসপেন্ড স্যাক করেছেন। এটা ভালো কথা। স্যাক নয়, সাসপেন্ড করেছেন। মরিয়ম শিউনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ, এই 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড, হ্যাঁ অবশ্যই। আমি আসছি আবার অশোক সরকারের কাছে যাব 1 মিনিটের জন্য। 1 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, আমি প্রথমেই বলছি যে আমি নরেন্দ্র মোদীর বিরোধী হলেও আমার দেশের প্রধানমন্ত্রী, তাকে একজন বাইরের দেশের লোক, মন্ত্রী আর কি, সাধারণ লোক না, মন্ত্রী, কুরুচিকর কিছু মন্তব্য যদি করে থাকে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা আমার প্রথম কথা। 2 নম্বর কথা, নরেন্দ্র মোদী ট্যুরিজম প্রমোট করছেন কি ওখানে আদানি আম্বানিকে বেচতে যাচ্ছেন আমি জানি না, লাক্ষাদ্বীপকে। আমার এইটাই বক্তব্য, মানে অন্য কোন দেশের কেউ এসে আমার দেশের কাউকে কিছু বলবে সেটা আমি মানতে পারবো, আমি তার তীব্র প্রতিবাদ করি। বেশ, অনেক ছোট্ট বক্তব্য রেখেছেন অশোক সরকার, অনেক ধন্যবাদ তার জন্য। আমি চলে আসবো জয়দেবের কাছে। জয়দেব ঘর, আপনার কাছেও জানতে চাইবো যে এই গোটা ঘটনাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন। 1 মিনিট। দেখুন, মালদ্বীপের বাধ্যবাধকতা আছে, কিন্তু মালদ্বীপ যেটা করেছে সেটা যে মন্ত্রীগুলো করেছে সেটা তাদের ব্যক্তিগত কথাবার্তা। কারণ সরকার, মার্জু সরকার, তারা পরিষ্কার বলে দিয়েছিল প্রথমেই যে এটা কখনোই মালদ্বীপ সরকারের স্ট্যান্ড নয় এবং মালদ্বীপের মানুষের স্ট্যান্ড নয়। এটা কয়েকটা বিচ্ছিন্নতাবাদী বা ওই রকম খ্যাপাটে লোকজনের ব্যক্তিগত মতামত। ওনাদের যারা এই মতামতগুলো করেছেন তাদের ধিক্কার
পুরো ভারতবর্ষের মানুষ জানিয়েছে, মালদ্বীপের মানুষও জানিয়েছে, মালদ্বীপের বিরোধী দলও জানিয়েছে। তো এইটাকে কখনো মালদ্বীপের মানুষ বা মালদ্বীপের সরকারের সঙ্গে জড়িয়ে দেবার দরকার নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা মোদিবাবুর অপমান নয়, নরেন্দ্র মোদীর অপমান নয়, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারের অপমান। সে ওই চেয়ারে যেই থাকুক না কেন, তাকেই যদি এটা করা হতো, সেক্ষেত্রে সারা দেশ গর্জে উঠতো, সারা দেশ একসাথে থাকতো। এবং এটা কোনোভাবেই মালদ্বীপ সরকার করেনি। মালদ্বীপ সরকারের পক্ষ থেকেও সেটা বারবার স্বীকার করা হয়েছে, যেটা যারা বলেছে তাদের ব্যক্তিগত মতামত, তারা সেটা ডিলিটও করে নিয়েছে। এবং সেক্ষেত্রে মালদ্বীপ সরকার যেটা করেছে, সেটা তারা একটা প্রতিবেশী দেশ হিসেবে নিঃসন্দেহে সদর্থক ভূমিকা নিয়েছে। কিন্তু যদি ভোটের বাজারে, ভোটের প্রচারে নরেন্দ্র দামোদর দাস মোদী এটাকেও ক্যাপিটাল করতে আসে এবং এটাকেও প্রচারের আলোয় এনে আমি কত বড় নেতা, আমি বিশ্বগুরু, আমি রাষ্ট্রগুরু, যেরকম আপনি বলা শুরু করেছিলেন যে দুনিয়ায় একমাত্র নেতা আছেন, তো ওই রকম যদি কিছু হয়, তখন কিন্তু সেটা হাস্যস্কর হবে। রাষ্ট্রনেতা কারণ এটা হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর বেশ, অপমান, বেশ, বেশ। নরেন্দ্র মোদীর অপমান নয়। বেশ। আর সেটাকে যদি ভোটের বাজারে ক্যাপিটাল করে বেচে ভোট জোগাড় করতে আসে যে আমি কত শক্তিশালী, যে আমাকে মালদ্বীপের সব এরা ক্ষমা টমা চেয়ে ওদের রাষ্ট্রীয় সাসপেন্ড করে দিল, দেখো আমি কি পাওয়ারফুল, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। বাকি এটা মালদ্বীপ সরকারেরও ব্যাপার নয়, মালদ্বীপ সরকারও বলেনি, এবং মালদ্বীপের সরকার ক্ষমা চেয়েছে, এবং মালদ্বীপের সরকার বলেই দিয়েছে প্রথম দিন থেকে যে এটা ওদের ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত কেউ কিছু বলতেই পারে, সেটাকে নিয়ে অত সিরিয়াস ভাবার কিছু নেই। এবং সেক্ষেত্রে তারা সেটাকে ডিলিটও করেছে এবং সেক্ষেত্রে তাদের সাসপেন্ডও কিন্তু করেছে। কিন্তু এটাকে ব্যক্তিগতভাবে মোদির জয় জয়কার না আমি দেখে, এটা জয়দেবকে মোদির interrupt জয় করবো। জয়কার না দেখে, জয়দেব, এটা মালদ্বীপের জয় জয়কার করা জয়দেব, উচিত। কারণ জয়দেব, মালদ্বীপ ভারতকে এতটা সম্মান ভালোবাসা দেয়। বেশ, বেশ, কিন্তু ব্যক্তিগত, এটাকে নিয়ে ব্যক্তিগত। ভোটের প্রচার যদি বেশ, হয়, জয়দেব সুযোগ বলছেন, পাবেন রঞ্জন জয়দেব বাবু, বলছেন, জয়দেব তাহলে বলছেন, কিন্তু এটা বেশ, খুব বেশ, বেশ, খারাপ। বেশ, আমি ঠিক সেই জায়গাটা থেকে আসতে চাইছি। ব্যক্তিগত ভাবে কেউ মন্তব্য করতে পারেন চায়ের দোকানে কিংবা পাড়ার মোড়ে, কিন্তু সেটা একদম। যখন ব্যক্তিগত সেটা যখন একটা সেটা যখন নির্বাচিত হয় সরকারি একটা, tourism সেটা যখন minister, এক মিনিট রঞ্জন, এক মিনিট Youth Affairs Minister আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। হতেই পারে শুভেন্দু রঞ্জন আপনার কাছে আসবো, রঞ্জন আপনার কাছে আসবো, কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারটাই যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হয় তখন আর সেটা মাননীয় ব্যক্তিগত থাকে না, ব্যক্তিগত থাকে না, সেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলে এলে সেটা আন্তর্জাতিক হয়ে যায়। এবং সেই আন্তর্জাতিক বিষয়টি আন্তর্জাতিকভাবে মালদ্বীপের মন্ত্রীদের ঠিক কি করবে সেটা তারা বুঝে নেবে, কিন্তু ভোটের বাজারে নির্লজ্জের মতন বসে বসে, মুখ্যমন্ত্রীও তো বলেছেন নাড্ডা গাড্ডা তাহলে তাহলে কোন হলিডে তাহলে কি এটা বিজেপির সব পুরো বিজেপির দোষ তো? এটা বিজেপির মন্তব্য না শুভেন্দু অধিকারীর মন্তব্য? বেশ, হ্যাঁ, বেশ, বেশ। অশোকদা বলুন। আলোচনাটা আমরা মালদ্বীপ নিয়ে করছিলাম, শুভেন্দু অধিকারীকে নিয়ে নয়। এক মিনিট অশোকদা কি বলছেন? হ্যাঁ, বলুন। রঞ্জন এক মিনিট, রঞ্জন, জয়দেব এক মিনিট। আরে রঞ্জন চুপ করো না, একজন বরিষ্ঠ মানুষ বলছে, সম্মান দাও না। জয়দেব, রঞ্জন তর্কাতর্কিতে আসবো পরে। অশোকদা ওদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট, রাজ্যের প্রেসিডেন্ট, সে ডিগ্রি চোর। প্রধানমন্ত্রীর ডিগ্রি কি আছে কেউ জানে না। এন্টায়ার কিন্তু- পলিটিক্যাল সায়েন্সে উনি এমএ করেছে। এটা কত দেখেন, ওনার কোনো সহপাঠী নেই, ওনার কোনো টিচার পরিচয় নেই। বেশ, 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 বেশ। আমি একটু দেবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে আর যেতে চাইছি। শুভেন্দু হলো গিয়ে, দেখুন, শুভেন্দু হলো গিয়ে একটা জোকার, ওকে এগুলো বলতেই হবে। আবার প্লিজ, না বললে প্লিজ, পরে প্লিজ, অমিত ওই শাহ একই পালাবে। শব্দ ব্যবহার করা হয়েছিল আর কি। আমি দেবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঞ্জন এক মিনিট, আমি সমবায় তো হেরে গেল ময়নায়, এক মিনিট, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ময়নায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গেছে। বাটেলাটা কম মারতে বলে বিরোধী দল। রঞ্জন এক মিনিট, আমি প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইছি, প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইছি এই জায়গা থেকে যে জয়দেব ঘর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি যে প্রতিবেদনটি দেখছিলাম তারও শেষে সেটাই লেখা আছে যে কোথাও নরেন্দ্র মোদীর ইমেজে ধাক্কা লাগলো, নাকি এই বিষয়টিকে আত্মপ্রচারের একটা বিষয় করে তোলা হবে লোকসভা নির্বাচনের আগেই। আমি ঠিক সেই জায়গাটা থেকে একটুখানি জানতে চাইছি দেবেঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সেটা সম্পূর্ণ বিজেপির রাজনৈতিক দলের পলিটিক্যাল ম্যানিফেস্টো। তারা এটাকে কিভাবে ব্যবহার করবে সেটা তারাই বলতে পারবেন। তবে এই ঘটনাটাতে প্রধানমন্ত্রীর ইমেজ কিন্তু ড্যামেজ হয়নি, ইমেজটা কিছুটা গ্লোরিফাই হবে, এবং সেই গ্লোরিফিকেশনটা যদি তারা রাজনৈতিক ফায়দা হিসেবে তুলতে চান তাহলে হয়তো তারা তুলতে পারেন, হয়তো তুলবেনও, সেটা আমার জানা নেই, কাউরই জানা নেই। পলিটিক্যাল ম্যানিফেস্টো
এটা Sure হতেই পারে, তুলবে। হয়তো ওনারা করবেন, বিকজ ওনারা এটাকে হাইলাইট ইঞ্চিতে করতেই ইঞ্চিতে পারেন যে তুলবে। প্রধানমন্ত্রী এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন যে মালদ্বীপের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, এবং ওদের দলের যারা প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্টকে ভর্ৎসনা করছেন এবং 3 জন সাসপেন্ডেড হয়েছেন, এবং সেটা বিজেপি পলিটিক্যাল ম্যানিফেস্টোতে কি হবে সেটা ওনারাই বলতে পারবেন, সেটা আমার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়। রাইট, রঞ্জন নিঃসন্দেহে আমি দেবাঞ্জন বাবুর কথায় সহমত পোষণ করছি, তবে এটা পলিটিক্যাল ম্যানিফেস্টো বা ম্যানিফেস্টোর মধ্যে থাকবে কি থাকবে না এটা বিচার্য বিষয় নয়। একজন রাষ্ট্রনেতা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ভাষায় আক্রমণ এবং বাইরের দেশের পক্ষ থেকে এটা কখনোই কাম্য না। আমরা সকলে মিলে এর নিন্দা করছি, এবং ভারতীয় জনতা পার্টি, আবার আমরা বলছি 2024 মোদিজি ওয়ান্স মোর, আমরা আমাদের এজেন্ডা আছে, আমরা আমাদের ডেভেলপমেন্ট কর্মসূচি নিয়ে এগোবো। এই ধরনের কুরুচিকর আক্রমণ যত হবে, ভারতীয় জনতা পার্টির বা প্রধানমন্ত্রীর ইমেজ আরো গ্লোরিফাই হবে। এর বেশি আর কিছু বলার নেই। রঞ্জন, একটু আগে জয়দেব বলছিলেন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, কিন্তু সেই ব্যক্তিগত মঞ্চটা যখন হয়ে যায় ফেসবুক, টুইটার বা ওই জাতীয় সোশ্যাল নেটওয়ার্কিং এর মঞ্চ, তখন সেটা বিশ্বের মঞ্চ হয়ে যায়। গোটা বিশ্ব দেখতে পাচ্ছে আপনার মতামত, আপনার মন্তব্য। একটি দেশের প্রধানমন্ত্রী যিনি জনপ্রিয় রাষ্ট্রনেতা, তাকে আমি জনপ্রিয়তম বলিনি, আমি জনপ্রিয় বলেছি, কিন্তু একদম শুরুতেই জয়দেব বাবু একটুখানি শুধরে দেবো। জনপ্রিয় রাষ্ট্রনেতা তিনি, তার সম্পর্কে পাপেট, জোকার এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে, তাতে তার ইমেজ কালিমালিপ্ত হয় না বলছেন? দেখুন, পাপেট, জোকার এর আগেও তো আমরা দেখেছি মদ কা সওদাগর আমাদের দেশের মধ্যে বলা হয়েছে, হারবিঞ্জার অফ ডেথ। এখন বারবার আমরা বিভিন্ন ডিবেটে বসছি, কেউ ক্লাউন বলছে, কেউ পাপেট বলছে, এটা তাদের মানসিকতা, তাদের নেগেটিভ মাইন্ডসেটের প্রকাশ পাচ্ছে। আমরা তো আর মালদ্বীপের মতো একটা ছোট আইল্যান্ড কান্ট্রিকে প্রধানমন্ত্রীকে কেন বলা হয়েছে এই নিয়ে আমরা করতে পারি না। তারা দেশের মধ্যেই এক্স প্রেসিডেন্ট এবং কারেন্ট প্রেসিডেন্টের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, এবং আমাদের প্রাইম মিনিস্টার যে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার যে কতটা পপুলার, তাদের দেশেই সেই মিনিস্টার, সেই আমাদের মানে মালদ্বীপের প্রেসিডেন্টই বুঝতে পারছে তাকে ওই 3 জন মন্ত্রীকে ত্যাগ করতে হয়েছে। এবং আগামী দিনে হয়তো এই আপনি বললেন আপনার কথা অনুযায়ী কিছু কিছু এয়ারলাইন্স নাকি মালদ্বীপের বুকিং ক্যান্সেল করছে, সমস্ত এগুলো বুকিং ক্যান্সেল করছে, এগুলো তাদের অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট করবে। ভারতবর্ষ এশিয়াটিক কন্টিনেন্টে অনেক এগিয়ে গেছে, ভারতবর্ষের অর্থনীতি অনেক এগিয়ে গেছে, আমাদের ডেভেলপিং থেকে ডেভেলপমেন্টের দিকে রাইট। নির্বাচনের আগে 155 কোটি টাকা ধার করে, লোকসভা নির্বাচনের আগে 155 লক্ষ কোটি টাকা ধারের টাকায় ভারত এশিয়া কন্টিনেন্টে অনেক এগিয়ে গেছে। 155 লক্ষ কোটি টাকা ধারের টাকায় ভারত অনেক এগিয়ে গেছে মোদি জামানায়। ক্যালকুলেশন জয়দেব বাবু নতুন নাগপুরের ক্যালকুলেশনটাই দেশের মানুষকে খেতে হবে, কারণ ওটাই মগজ ধোলাইয়ের মেন অস্ত্র আর মন্ত্র। অশোকদা কি বলছেন? কলকাতা থেকে আবার নাগপুর। অশোকদা কি বলছেন? দেখুন, আমার একটাই কথা, আমার দেশের প্রধানমন্ত্রী সত্যি কথা, বাইরের লোকের কথা আমি মানবো না, তিনি কি কিন্তু বলবেন রাজনৈতিক সেটা ফায়দা, সমর্থক ছিলেন। কিন্তু আমার যেটা বক্তব্য, মালদ্বীপ কিন্তু মোটামুটি চীনের অনেক কাছে চলে গেছে। এই যে বললেন যে আপনি বন্ধ হয়ে গেছে, ওখানে বিমানে পরিষেবা বন্ধ করে দিয়েছে, তার এফেক্টটা কিন্তু যদি বেশি বাড়াবাড়ি হয়, চায়না এমন একটা শক্তিশালী রাষ্ট্র যে এখন ভারতবর্ষের প্রায় কয়েক হাজার কিলোমিটার দখল করে নিয়েছে, এবং সেখানে গাম বসিয়ে যাচ্ছে, ভুটানের দিক দিয়ে ঢুকে আসছে, এবং তার ফলে চায়না চাইছে ভারতটাকে ঘিরে ফেলতে। এবং মোদী সরকার যদি ওই মানে ফাঁদে পা দেয়, ক্ষতি তো ভারতের হবে, কারণ মোদী পরের বার থাকবে না, উনি বুঝে গেছেন। উনি কোনো প্যাসিফিক ওশানে কোনো দ্বীপ কিনে পালিয়ে যাবে, অলরেডি কেনা হয়ে গেছে, হয়তো আমরা জানি না, পালিয়ে যাবে। ইউনিক তথ্যগুলো, ইনফরমেশনগুলো অসম্ভবই পায়। পরবর্তী প্রধানমন্ত্রী যে হবে বা পরবর্তী যে সরকার হবে, সেখানে তার পক্ষে তো অসুবিধা হবে। এইটা একটু ভাববার বিষয় বলে আমি মনে করি, এই জিনিসটার উপর আমি যোগ দিতে চাই। আন্তর্জাতিক শান্তনবাবু, আমি একটু সামান্য কথা বলি, অশোক বাবুকে সম্মানের সাথে সম্মান জানিয়ে বলছি। ওই যে 1000 কিলোমিটার নয়, আরো বেশি, প্রায় 17,000 কিলোমিটার কিন্তু ওই 1965 সময় কিন্তু দখল হয়ে গেছিল। তখন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না। আমি কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন করছি না, আমি সত্যিটা বললাম। ম্যাকমোহন লাইনটা ট্রান্সফার করে আপনার কথা আমি বলছি, ওটা জানি আমি, ম্যাকমোহন লাইনটা ট্রান্সফার করে দিয়েছেন, এবং সেই সময়টা যারা সরকারে ছিলেন তাদের অপদার্থ পররাষ্ট্র নীতির পরে কিন্তু আমাদের ভারতবর্ষকে অনেকটা জমি চীনের কাছে খোয়াতে হয়েছিল। সেই সময় কিন্তু বিজেপিও ছিল না, নরেন্দ্র মোদীও ছিলেন না। সুতরাং এটা কিন্তু আর কি কাচের ঘরে বসে ঢিল ছোড়া হচ্ছে।
মানে চীনের বাহিনী তেজপুর অব্দি চলে এসেছিল। একদম। হ্যাঁ, শান্তন বাবুকে আরেকটা ডিবেট করতে হবে, তাহলে আপনাকে পুরো ব্যাপারটা বলা যাবে। আমার মনে হয় তাই। সময় নেই। চীন নিয়ে, 8টা হ্যাঁ 4 সেটাই বাজে। সেটাই আমি সেটাই ওই ঘটনাটা চীন পুরো জানি, চীন তখন চিন্তায় defense ফেলতে পারে কিনা, তৈরি হতো সেটাও জানি। রাইট, এখন চীন সেই চিন্তায় ফেলতে পারে কিনা স্বাধীনতা সেই বিষয়টা তো পরে ওটা আসবে। বোধহয় ঠিক অপযুক্তি হয়ে গেল। চীনের জায়গা দখল করতে একেবারে। নরেন্দ্র মোদী খুব একটা রেসপন্সিবল ছিলেন না। নরেন্দ্র মোদী তো অনেক একেবারে। কিছু না, না। responsible এখনকার আছেন, কথা কিন্তু বলছি, চীনের ক্ষেত্রে নরেন্দ্র আপনি মোদী আগেকার কথা বরং বলছেন, রিট্রিট করেছেন। একটু কথা বলে লাভ নেই তো। বলতেই তো হবে, বেশ 60 বেশ বছর বেশ বেশ, সেটাই তো কিন্তু সেই চীন পুনরুদ্ধার হয়নি। চীন সেটাই চীন তো চীন পুনরুদ্ধার হয়নি। চীন চিন্তায় ফেলবে সেটাই তো কিনা পুনরুদ্ধার হয়নি। মালদ্বীপকে, আর মালদ্বীপের দুর্ভাগ্যজনকভাবে। মালদ্বীপের এই হয়নি। বিতর্ক আমাদের দেশ অব্দি গড়িয়ে আসবে কিনা সেটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার একটা চেষ্টা অবশ্যই এটার থেকেও হবে। তবে বিলকিস বানু মামলায় যেমন বেশ খানিকটা ধাক্কা খেতে হয়েছে গুজরাট সরকারকে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রের বিজেপি শাসিত এনডিএ গভর্নমেন্টকেও। কিন্তু এই ক্ষেত্রটায়, এই আন্তর্জাতিক বিষয়টার, এটার এই ঘটনার জল অনেক দূর গড়াবে বলেই মনে হচ্ছে। সেই জল কত দূর গড়ায় সেদিকে আমাদের নজর রাখতে হবে, নাকি জয়দেব বাবু? বিলকিস বানু মামলায় বিজেপি বেনিফিট তুলবে আবার হিন্দু মুসলমান করে, সংখ্যালঘু সংখ্যাগুরুর খেলা খেলবে। ওরা ধর্ষণকেও ওদের এজেন্ডায় রাখবে। ধর্ষণ থেকে হিন্দু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সব কিছুর মধ্যেই ওদের জাতীয় মেরুকরণ করার জন্য জাতিগত যে দাঙ্গার ওদের প্রয়াস, সেটাই করবে। বিলকিস বানুকে ওরা দেখিয়ে দেবে, দেখো সংখ্যালঘুরাই আজকে দেশে পাওয়ারফুল, আমরা সংখ্যাগুরু হয়ে আমাদের এই অবিচার হচ্ছে, আমাদের ওপর অন্যায় হচ্ছে বলে হিন্দুদের মাথা বিগড়ে দিয়ে হিন্দু ভোট ব্যাংকের ওপর আঘাত হানবে। এই বিলকিস বানু হত্যা মামলা বা এই মানে ধর্ষণ মামলা দিয়ে ওটা ওরা ফেভারে নেবে ভোট প্রচারে। আর এটা তো নেবেই। 56 ইঞ্চিটা এবারে নিঘাত, এবারে বলবে ওই 56 × 2x, মানে হচ্ছে 56 দ্বিগুণ, মানে 112 ইঞ্চি। জয়দেব বাবুর কথা এবারে 112 ইঞ্চি হবেই হবে ছাতি। জয়দেব বাবুর কিছু কথার বলার নেই। পরিপ্রেক্ষিতে আমি একবার প্রফেসর ব্যানার্জির কাছেও যাব, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরকম কোন হিন্ট কি পাচ্ছেন? একদিকে ধাক্কা, অন্যদিকে আত্মপ্রচারের একটা হাতিয়ার। ওই যে বললাম, বলা মুশকিল। তবে আমার রাজনৈতিক ঠিক, দেবাঞ্জন দা ব্যক্তিগত একদম ঠিক জায়গা বলছে। ব্যক্তিগত জয়দেব। অভিজ্ঞতা থেকে বলছি, এটাতে খুব একটা ধাক্কা বোধহয় হবে না। একটু ডিভিডেন্ড পেলেও পেতে পারেন ওনারা। একদম 112 ইঞ্চির ছাতি বেশ এবার। বেশ বেশ বেশ, আমাদের আলোচনা এখান থেকে শেষ করতে হবে। Once more. আলোচনার থেকে আমরা কোনো সিদ্ধান্তে যেতে চাই না, আমরা শুধুমাত্র ঠিক কি চলছে এবং কি হতে পারে তার একটা সম্ভাবনার কথা বোঝবার চেষ্টা করি আর কি। আমাদের দায়িত্ব, সংবাদ মাধ্যমের দায়িত্ব এটুকুই। অনেক ধন্যবাদ প্রফেসর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, অনেক ধন্যবাদ জয়দেব ঘরকে, অনেক ধন্যবাদ অশোক সরকারকে, অনেক ধন্যবাদ রঞ্জন বিশ্বাসকে আজকের আলোচনায় হাজির থাকার জন্য। আদতে দুটি ঘটনা, যে দুটি ঘটনার একটি দেশের, সেই দেশের ঘটনাটি শীর্ষ আদালতের সিদ্ধান্ত, যে শীর্ষ আদালতের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে, কোট আনকোট। আর সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েও রাজনীতির ময়দানে কারা কারা কিরকম ভাবে নামছেন সেদিকে আমাদের যেমন নজর থাকবে, ঠিক তেমনি ভাবে নজর থাকবে মালদ্বীপের পরিস্থিতির দিকে। কারণ আমাদের দেশ অব্দি এই বিষয়টি গড়িয়ে আসেনি। হ্যাঁ, পর্যটন ক্ষেত্রে একটা তো ধাক্কা অবশ্যই থাকবে। মালদ্বীপের অনেক বেশ কয়েকটি সংস্থা তাদের বিমান বুকিং বাতিল করে দিয়েছে। পর্যটকরা মালদ্বীপে যাবেন না, নাকি একদিকে সচিন তেন্ডুলকার, অন্যদিকে অক্ষয় কুমার থেকে শুরু করে বিভিন্ন তারকা আমাদের দেশের, তারা এর বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সুতরাং বিষয়টি একদিনে শেষ হবে না। আর মালদ্বীপের সরকার, অর্থাৎ মোহাম্মদ মুইজুর সরকার, তারাও বুঝতে পারছেন যে ভারতের মতন শক্তিধর বন্ধু দেশের সঙ্গে এটা ঠিক হলো না। তাদের দেশেও তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে, যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে সেখানেও। আমাদের নজর থাকবে সেদিকেও। আজকের হাইটক এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজের দিকে, নজর রাখুন সাম্প্রতিক পরিস্থিতির দিকে। নমস্কার।